নমস্কার, আবার আমি পাপিয়া আপনাদের সাথে আজ নতুন কিছু ব্যক্তিত্ব আলাপ করাবো। আসুন পরিচয় করুন। নমস্কার, আমি শুভম মুখার্জি, নৈবেদ্য প্রকাশনীর প্রকাশক এবং ছয় খবরের এডিটোরিয়াল হেড। নমস্কার, আমি হচ্ছি মৌসুম মুখার্জি, নৈবেদ্য প্রকাশনীর কর্ণধার এবং ডিরেক্টর। ধন্যবাদ। আমরা চলে আসি একটু প্রশ্ন উত্তর খেলায়, আর কি খেলাই বলবো, মানে যথেষ্ট চারিদিকে মানুষজন এবং আড্ডার মতন একটা জায়গা করে সেখানে মানে কোশ্চেন পেপার দিচ্ছি গম্ভীর মুখে, সেরকম এরকম তোমরা কী করে আর কি এই যে প্রকাশনী ইয়েতে এনে সেটা কীভাবে মানে কী করে তোমাদের মানে মনে এলো যে এটা করা উচিত? দেখুন, আমি যখন এই নৈবেদ্য প্রকাশনীটা প্রতিষ্ঠা করি তার আগে আমি একজন হচ্ছি শিল্পী। তো আমি রাইটার হিসাবেও আমি অনেক জায়গায় বহু জায়গায় লিখেছি। বেসিক্যালি আমাদের প্রত্যেকেরই শুধুমাত্র ছোট জায়গা থেকে যে উঠে আসা বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন শহর থেকে মানুষের বেশিরভাগ মানুষই তাদের আর্থিক অনটনের জন্য সেই জায়গাটা পায় না। আবার এমনও হয় যে হয়তো তাদের কাছে সমস্ত জিনিস আছে, কিন্তু কোথায় যোগাযোগ করতে হবে বা কোথায় যে কীভাবে তার যে শিল্পসত্ত্বটাকে তুলে ধরতে হয় সেইটা প্ল্যাটফর্ম পায় না। তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই একটা ভাবনা ছিল যে মানুষের কাছাকাছি যাওয়া, শিল্পীদেরকে এক করা একই ছাদের তলায়। তো সেইটার জন্যই আমরা প্রতিষ্ঠা করেছিলাম নৈবেদ্য প্রকাশনী। তারপর আস্তে আস্তে এবার মানুষের সাড়া পেলাম, বিভিন্ন লেখক শিল্পী প্রমুখদের সাড়া পেলাম। তারা দেখলাম তারা খুব মানে একটা পারিবারিকভাবে আমাদের সাথে যুক্ত হয়ে গেল, যে মানে যেখানে একটা বিশ্বাস, সব থেকে বড় কথা একটা বিশ্বাস কথা বলে। আর তারপরে সমাজের এটা একটা মানে ভালো করার দিক, একদম একদম যেখানে শিল্পী, প্রত্যেক শিল্পী তার নিজস্ব ক্রাইটেরিয়ার মধ্যে কী চায়, তার যে সৃষ্টি মানে তো সন্তান, তার সন্তানটাকে যাতে সবার কাছে তুলে ধরা হয়। আর এই তুলে ধরার জন্যই আমাদের কাছে তো অবভিয়াসলি তারা এসেছে, তারা এখনও কাজ করে যাচ্ছে অনেক মানুষ গুণীজনরা। তো টাচউড বলতে নেই, এখন আমাদের নৈবেদ্য প্রকাশনী একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, যেখানে সৃষ্টিতেই হয় শিল্পীর পরিচয়। একদম খুব ভালো কথা। আর মৌসুম, তোমার ভাবনাটা, তোমার এই যে এখানে আসা, এটাও কি এই যোগসূত্র? এটা কিছুটা যোগসূত্র তো অবশ্যই আছেই। তো আমি প্রথমেই আমি সমস্ত দর্শকদের বলবো শুভ সন্ধ্যা। পাপিয়াদিকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আয়োজন করার জন্য। তো আমার সাথে একই ফ্রেমে এখন আছে শুভম মুখার্জি, নৈবেদ্য প্রকাশনীর প্রকাশক প্লাস ছয় খবরের এডিটর, প্লাস আরেকটা যেটা বড় সম্পর্ক সেটা উনি তো লেখক, এই সময় বিশিষ্ট লেখক, প্লাস হচ্ছে ও আমার ভাই শুভম। তো ছোটোবেলা থেকেই ওর যেমন লেখালেখির দিকে যেমন ঝোঁক ছিল, আমারও সেরকম লেখালেখির দিকে ছোটো থেকেই ঝোঁক ছিল। তো সালটা ছিল 2011। তখন প্রথমবার হয় কি, প্রত্যেক মানুষের একটা করে স্বপ্ন থাকে। তখন আমি ক্যালকাটা কোয়ারে, তখন কল্যাণ সিং বরাটসে আমার গুরু ছিল। তখন গান বাজনা, ব্যান্ড কালচার এসব নিয়ে আমার ছিল। সালটা ছিল 2011। তখন চলছে ব্যান্ড কালচার, তখন খুব ব্যান্ড নিয়ে মাতামাতি। তখন সেই সময়ে আমার গুরু ছিলেন মিউজিক ডিরেক্টর কল্যাণ সিং বরাটসে। তো তখন ক্যালকাটা কোয়ারের অনেক খ্যাতি শিল্পীদের সঙ্গে আমি গাইতাম, একসাথে কাজও করেছি। এবারে ঘটনাটা হয় কি, যে কলকাতায় সহজে কাউকে সুযোগ দেওয়া হয় না। একজন যে শিল্পী হবে তার শিল্পসত্তাকে সে বলবে, সে সবার কাছে পরিচিত হবে, এই জায়গাটাই নেই। যদি তোমার কাছে পয়সা থাকে, যদি পেছনে কেউ দাঁড়ানোর ঠেক দেওয়ার লোক থাকে, তবেই তুমি সবার সামনে আসতে পারবে, নাহলে তুমি কিছু করতে পারবে না। ঠিক সেই সময় খুব মন খারাপ হয়, কিছু করতে পারছি না, করতে পারছি না, হচ্ছে না। আমার 4টে ব্যান্ড ছিল, ব্যান্ডগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। একটা ছিল ব্যারাকপুরে 14 নম্বর গেট, কোথাও ছিল দমদমে, আবার কোথাও ছিল আমাদের হাওড়ায়, আবার ছিল ডোমজুড়ে। তো এরপর হয় কি, যখন দেখছি কিছু হচ্ছে না, কেউ সুযোগ দিচ্ছে না, কিছু করতে পারছি না, যে শিল্পী, আমি যে গানটা গাইতে পারি, আমাকে যে জায়গাটা দেওয়া হোক, আমি দেখছি
খারাপ যারা গাইছে, যারা কিছু জানে না, তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে টাকার জন্য। কিন্তু যে ভালো গাইছে, শুধুমাত্র আমি একা নই, আমার সাথে সাথে অনেকেই ছিলেন। তো এবারে দেখলাম এভাবে হচ্ছে না, তাহলে আমি কিছুটা যে শিল্পর যে সাধনা, সেটা সম্পূর্ণ নীরবে করি। নিজেকে গুটিয়ে নিলাম, লিখতে আরম্ভ করলাম আবার ভালো করে। সেই বছর আমার মনে আছে, আমি ধন্যবাদ জানাবো মাননীয় লেখক চঞ্চল জামান স্যারকে। সেই সময় বাংলাদেশ থেকে উনি তখন আর্সেনিক নিয়ে তখন ক্যালিফোর্নিয়াতে উনি রিসার্চ করছিলেন। সেই প্রথম আমার লেখা, তখন তো পত্রিকা একটা বেরোনোর শব্দ ছিল সেই সময়, তখন আমার দুটো লেখা বিদেশ থেকে বেরোয় প্রথমবার। একটা হচ্ছে আমি উপনিষদ থেকে বলছি, আরেকটা হচ্ছে কবি নজরুল ইসলামের প্রতি। তো দুটো কবিতা যখন আমি লিখি, তো দেখলাম যে বিদেশে সাড়া পড়ল। তখন কবি মৌসুম হিসাবে বেশ নাম হচ্ছে, বেশ লোকে ডাকছে, তার পেজে দিচ্ছি। তখন পেজে দেওয়া মানে বিশাল ব্যাপার, সবেমাত্র অর্কুটটা কেটেছে, ফেসবুকে শুরু হয়েছে সেই সময়। তো তারপর আস্তে আস্তে কোথাও না কোথাও একটা ঢাকা পড়লো, প্রত্যেকের তো জীবন চলে। এবারে চলতে চলতে একটা জায়গাতে দেখলাম আমরা আজকে দাঁড়িয়ে 2024 সালে, এখন আমরা একটা এমন প্ল্যাটফর্ম তৈরি করেছি নৈবেদ্য প্রকাশনীকে। তো সেখানে রোজ কেউ না কেউ নতুন করে বাঁচার স্বপ্ন। এই নৈবেদ্য প্রকাশনী শুধুমাত্র একটা পাবলিকেশন নয়, এটা একটা স্বপ্ন পূরণের মাধ্যম। আপনি তো প্রায় দেখবেন আমাদের পেজেতে বা অনুষ্ঠানে আপনি আসেন, দেখেন। তো এখানে টলিউড থেকে আরম্ভ করে বলিউডেরও অনেক সেলিব্রিটিরা আসে, রীতিমতো তারা পার্টিসিপেট করে, তারাও তাদের কথা বলে। এবার ব্যাপারটা হয় কি, যে আমাদের যে লেখার জগৎ আর শিল্পী যে একটা অভিনয়ের জগৎ, দুটো কোথাও না কোথাও এক। সেই জায়গাটা সব শিল্পের একটা মেলবন্ধন। তো এটা আমরা করতে পেরেছি। তো ওর কাছে বলেছি, একটা অনুরোধ করেছি যে এরকম আগামী দিনে আমাদের এই প্রকাশনীর তরফে আরও বেশি করে অনুষ্ঠান করা হোক, আরও একটা বড় জায়গায় নিয়ে যাওয়া, আরও জানুক, লোকজন জানুক, যাতে কি মানে দূর গ্রামের প্রান্তে হোক বা দূরবর্তী কোনো শহরে গৃহবধূ হোক বা যে সুযোগ পায় না, প্রত্যেকে যেন সহজে আসতে পারে। একটা প্ল্যাটফর্ম যাতে হয় যেখানেতে আর কি আমরা প্রত্যেকে একটা ছাদের তলায় আসতে পারি, যে সে আবৃত্তিকার হোক, সে লেখক হোক, সে কবি হোক, সে গান করুক, প্রত্যেকে যে সাথে মেন হচ্ছে শিল্পী, যে সৃষ্টিতে তাদেরকে জীবনটাকে উৎসর্গ করেছে। তো তারা যাতে এই প্রকাশনীর মধ্যে দিয়ে নিজেদেরকে একটা অন্য জায়গায় মাত্রায় একটা তুলে ধরুক, এটাই হচ্ছে আমাদের মানে স্বপ্ন। আমার টাইটেল ট্র্যাকটাও সেই জন্য হচ্ছে নৈবেদ্য প্রকাশনী, সৃষ্টিতেই হোক শিল্পীর পরিচয়, এটাই হচ্ছে আমাদের টাইটেল ট্র্যাক। আর একটা জিনিস দেখলাম যে তুমি লেখো অক্ষরদের ঈশ্বর, তো মানে এই কথাটা তোমার মাথায় না, মানে এইটা হচ্ছে আমি 2022 সালেতে সাহিত্য সাধক উপাধি পাই। সেখানে আমার একটা বই বেরিয়েছিল, যেটা মানে আন্তর্জাতিকভাবে সাড়া পেয়েছিল। সেটা হচ্ছে কাব্য গোয়েন্দা সমর, ওইটার জন্য সাহিত্য সাধক পাই। একইভাবে ঠিক সেই সময় বাংলাদেশ থেকে আমাকে এই টাইটেল ট্র্যাকটা দেওয়া হয়, যে অক্ষরদের ঈশ্বর। তো ওইটা হ্যাঁ, তো ওই জন্যে খুব সুন্দর মানে বললো যে আপনার লেখাতে একটা প্রাণ খুঁজে পাচ্ছি, যে যেখানেতে মানুষ অনেকটা অ্যাট্রাকটিভ হচ্ছে, যেন মনে হচ্ছে তাদের জীবনের গল্পটা আমি তুলে ধরছি। যেখানে মানে প্রেম বিরহ যেমন আছে, তেমনি হচ্ছে দৈনন্দিন যে ছোটোখাটো ঘটনা, যেখানে মানে গৃহবধূ হতে পারে, যেখানে একটা সাধারণ মানুষ হতে পারে, তাদের যে আবেগগুলো কোথাও গিয়ে তো তারা তো আর লিখতে পারে না, কিন্তু তারা পড়তে পারে। পড়ার ফলে কোথাও গিয়ে যেন মনে হয় যে হ্যাঁ, আমরা দুজন কোথাও কানেক্টেড। তো সেইখান থেকে কেউ শুরু করলো, তো সেখান থেকে আমাকে বাংলাদেশ থেকে আমাকে ওই অক্ষরদের ঈশ্বর সেই এটা আমাকে দেওয়া হয়, টাইটেল ট্র্যাকটা আমাকে দেওয়া হয়। তো তারপরে এখনও চলছে। খুব ভালোই লাগলো ওটা শুনে, আর মানে ওটা দেখি। তো এই যে ভাবনাটা যে আমরাও করবো, অন্যদেরকেও আনবো, এই চিন্তাধারাটা কি তোমার বাবা মায়ের কাছ থেকে, নাকি তোমরা নিজেরা পেয়েছো? না, অবশ্যই এটা পারিবারিক, সেটাই বলছি, পারিবারিক। হ্যাঁ, মানে আমাদের এখানে একটা বলে রাখি, পরিবার বলতে মনে করলো 350 বছরে আমাদের হচ্ছে জমিদার।
তো সেখানে মুখার্জিদের জমিদার বাড়ি। তো সেখানেতে আমাদের স্বাভাবিক যে জমিদারদের মানে কিছু কিছু চাম থেকে থাকে। তো এখনও পর্যন্ত যেমন গ্রামেতে 2500 লোক খায় কালী পুজোর সময়। তো এই জায়গাটায় না মানে কোথাও গিয়ে বাবা মা ছোটোবেলা থেকে দেখে আসি যেখানে স্যাক্রিফাইসটা একটা বড় একটা ভূমিকা পালন করে। যে আমার কাছে আছে মানে যে আমি সেটাকে প্রিজার্ভ করে রাখবো সেটা কিন্তু নয়। আর আমরা আমাদের সময়কালটা যেটা যদি বলি যে আজ থেকে 20 বছর আগে 29 বছর আগে আমাদের সময়কালে আমাদের এখনকার মতো শিক্ষা দেওয়া হয়নি যে হ্যাঁ কোথাও গিয়ে হচ্ছে মানে ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো আমাদের সম্পর্কগুলো ছিল না, যেখানে হচ্ছে আমরা সবার সাথে মিশেছি মানে ওই বেঁধে বেঁধে একদম। আর সবার সাথে আমরা মিশেছি মানে সে বড় হতে পারে সে ছোট হতে পারে, তার স্ট্যান্ডার্ড যেটা বলতে হয় যে সেখান থেকে কেউ হয়তো খুব মানে ইকোনমিক্যালি গরিব হতে পারে কিংবা বড় লোক হতে পারে, আমরা তাতে বিভেদ করা হয়নি। যেখানে বলা হচ্ছে মানুষ তুমিও মানুষ আমিও মানুষ, ট্রিট করে সেইভাবে। একদম তাই, মানুষকে মানুষ ভাবার শিক্ষা না পেলে কারণ সমাজের উপকার করার মানে ব্যাপারটা তো আসে না, তাই না? আর সত্যি কথা বলতে এখনকার দিনে আর কতজন আছে যারা এখন পর্যন্ত স্বামী বিবেকানন্দ পড়ছে, কতজন আছে যারা রবীন্দ্রনাথকে স্টাডি করছে না। এখন সব ওই রিলস দেখে দেখে যাদের এই একটা গানটা মনে পড়ছে সেই গানটাই জানতে পারছে আচ্ছা এই গানটা রবীন্দ্রনাথ লিখেছিল। কিংবা ওই যে রিসেন্ট একটা ভাইরাল হয়েছিল বুলবুলি দিয়ে একটা এটা, যেখানে মানুষ আর কি সমস্ত জায়গায় বুলবুলি দিয়ে সমস্ত এই করছে, কিন্তু এটা যে কাজী নজরুল লিখেছিলেন কি পারপাসে লিখেছেন কেউ জানে না। কিন্তু আমরা সব এখনকার জেনারেশন ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিয়েছি। বুলবুলি যেদিন মারা গেলেন সেদিন তাকে এই ব্যাপারটাও খুব কষ্ট করে। এটার একটা গল্প আছে, যাকে আমি তোমাদের দিয়ে মানে কথা বলাবো তার জন্য এসেছি। তো তোমাদের এই যে বংশ পরম্পরায় এইটা চলে এসছে, মানে এই যে আমরা বেঁধে থাকি এই ব্যাপারটা একদম মানে তোমাদের মধ্যে আছে, তার জন্য সবাইকে নিয়ে সবসময় এই যে অনুষ্ঠানগুলো করো। তো এটাতে তোমাদের মানে এটাকেই তোমরা কি পেশা হিসেবে বেছেছো? নেশা তো বটে, পেশাও কি তাই? মানে সেটাই ভাবছো যে পেশা? দেখুন মানে এখানে আমি একটা কথা বলবো। একটা বেশ কয়েক বছর আগে আমি ভাইকে একটা গল্প বলেছিলাম, আ বাউল অফ লাইফ। আমাদের দিনান্তে বেঁচে থাকার জন্য একবারটি ডাল ভাত এনাফ। কিছুই সঙ্গে আমরা নিয়ে যেতে পারবো না, কিছু রেখেও যেতে পারবো। যদি কিছু থাকে দুটো কথা, একটা হচ্ছে সবাই মিলে কবিতা ছাড়ি দিতে নাহি লাজ, আরেকটা হচ্ছে অনেকের মুখে হাসি ফোটানো যে এই ভালো ছিল, এর সাথে আমার জীবনে ভালো সময় কেটেছে। তো সেখানেতে আমাদের সেই কোথাও না কোথাও এতদিনের যে খাটুনিতে ডাল ভাতের জায়গাটা সিকিউর করেছে নৈবেদ্য প্রকাশনী। এর পাশাপাশি যেটা শিখিয়েছে আমাদেরকে সেটা হচ্ছে মানুষের জন্য ভাবলে না, মানুষের জন্য করলে সত্যি অভাব হয়। এবার অভাব যার যত বেশি তার অভাব তত বেশি না, যার অভাব মেটে। হ্যাঁ, অভাব তো আমার ধরো অভাব আছে, তুমি বললে দিদি তোমাকে আমি 500 টাকা দিচ্ছি, তুমি এটা দিয়ে তোমার অভাবটা মেটে, ওটা আমার অভাব নেই। বাট লোক থাকলে যে এই করবো ওটা করবো সেটা করবো, সেই লোক না, মানুষের খিদে যত দিন যাবে বেড়েই যাবে, কিন্তু সেখানে কোথাও গিয়ে একটা জায়গা তুমি যেখানে ওই পেশা আর নেশা দুটোকে যদি কম্বিনেশনকে এক করতে পারো তাহলে জীবনটা তোমার সরল হয়ে যাবে, চলে যাবে। যে কাজটা আমরা করি সেই কাজে যদি ভালো থাকি, মানে এই যে ভালোবাসা ভালো থাকা এত মানুষকে জানা মানেই এত মানুষের জীবনের গল্পগুলো শোনা, এই যে আন্তরিকতা। আগে কি হতো, ছোট থেকেই দেখতাম কি আমাদের বাড়িতে দেখতাম অনেকে আসতো, এবার এই যে আসা যাওয়াতে এখন আর সেই দেখা হয় না। এখন কিরম একটা কথা একটা দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম, যতদিন টেলিফোন চেনে বাঁধা ছিল তারে বাঁধা ছিল ততদিন সবাই স্বাধীন ছিল। যেদিন থেকেই টেলিফোনের তারটা খুলে গেল টেলিফোন সবাইকে বাঁধা। এই এখন আমার সেই ছোটোবেলার একটা জায়গা মনে আছে না, যে শিক্ষাটা আমার কোথাও না কোথাও মনে হয় যে ফোনে টেপাটি দিচ্ছে তার চেয়ে কিছু মানুষের সাথে গিয়ে বসবো, কথা বলবো, প্রাণের কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অবজার্ভ করবো, শিখতে পারবো না, একদম মিশতে পারবো না, বুঝতে পারবো না। আমাদের যে কোনো অন্য জায়গায় আঁকা যে কোনো এতে অবজারভেশনটা হচ্ছে সবথেকে মাস্ট। তারপরে দেখো মানে কোনো ধরো মানে সাপোজ আমি কোনো একটা চাল
মানে চা বিক্রি করে তার রোল করছে। হ্যাঁ, তো হ্যাঁ। আমাকে তো শুধু মুখে সেই চাওয়ালির কথা না, বলতে হবে না। না, আমাকে তো বডি ল্যাঙ্গুয়েজও অবশ্যই। আনতে হবে। কাজেই তাহলে আমার সেই চা বিক্রি করে যে তাকে দেখতে হবে। এইটা করে করে কি হচ্ছে, আমাদের না মানুষের আরও কাছে পৌঁছানো হচ্ছে। হ্যাঁ। ওই আমার অভিনয়টা দেখে ওই চা বিক্রেতা ভাবলো যে বা আমাকে তো খুব ভালো করে হ্যাঁ, ফলো করেছে, হ্যাঁ। মানে আমাকে দেখেছে, আমাকে ভালোবেসেছে। এইটাই তাহলে কোনো একটা জায়গা থেকে একদম, এ তো আমারই গল্প। আমারই গল্প। এই যে লেখালেখিটাও তাই। আমি বললাম না তোমাকে আমার কবিতাও বিদেশে কোনো বই আছে সেটা না, আমি বলছি না, কিন্তু মানে লেখার সাথে আমিও একটু যুক্ত আছি। তো সেই জন্য আমি তোমাকে আমি তো বলেছিলাম। জানি, হ্যাঁ, সেটা। তো এটা আর কবিতা আমি হ্যাঁ। ভালোবাসি জানো, কবিতা সঞ্চালনা অ্যাক্টিং এগুলো আমি করি। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে বেশি আমাকে টাচ করে সেটা হলো মানুষের সাথে মেলামেশা করে মানুষকে জানার ব্যাপার। যে তোমাদের তো একদমই তোমাদের লাইফস্টাইল জানি না, তোমাদের হিস্ট্রি জানি না, বাট মুখের ভালোবাসা যে মানুষকে এক করতে পারে, Connected হতে পারে। এটাই হচ্ছে মানে আমার ভীষণ ভালো লাগে একদম। যে মানে তোমাদের কাছে আসতে পেরেছে। হ্যাঁ। একদম। আরো অনেক মানুষ আছে, কিন্তু সেখানে তোমরাও আছো। হ্যাঁ। যে আমার এতগুলো মানুষ আমার নিজস্ব এই ভাবনাটা। প্রসঙ্গে আমি বলতে পারি আমাদের হিউম্যান সাইকোলজিতে একটা জিনিস আমি বলতে পারি, আমি যেটা মানে আমি সবার সাথে ট্রিট করি সেটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে আমি কি করলাম না করলাম দরকার নেই। ব্যাপার। যতক্ষণ আমার সাথে আপনি আছেন বা উনি আছেন, যে কেউ থাকুন না কেন, যেন মনে হয় এই মানুষটা আমার ঘরের মানুষ, একদম, যেন আমি একদম। সেইভাবে প্রাণ খুলে যাতে কথা কাছের বলতে মানুষ, পারি। আমার আত্মার একদম। কাছের মানুষ। ওই এমনি তো সবসময় ওই দেখা হলো মুখ ঘুরিয়ে চলে গেলাম, তো ডেলি হতেই লাইফ পারে, এ তো হ্যাঁ। সবাই করছে। বিশেষত্ব কোথায়? বিশেষত্ব সেখানে যেখানে এই যে কিছু মোমেন্ট যেটা তৈরি হবে আমাদের কি থেকে যায়, শুধু মুহূর্ত থেকে যায়। একদম। আমরা মুহূর্তে বাঁচি, মুহূর্তগুলো আর এই মুহূর্তটাকে উদযাপন করাটা হচ্ছে আমাদের কাছে মেন। মেন ব্যাপার। একদম। আর এই যে মানে মানুষের মেলা, মানুষের মানে মিলন মেলা বলে, সেইখানে তোমাদের মানে পরিস্থিতিটা আমি বুঝতে পারছি যে তোমাদের মনের এই খিদেটা আছে বলে একটা মানুষের সঙ্গে মিশতে পারছো বা তাদের সাথে মিশে তোমাদের খিদে মেটাচ্ছে। তো আর কি করো তোমরা, মানে তোমাদের আর কি করার? খুব ভালো রান্না করে। অবশ্যই আমার হাতে ফ্রান্স থেকে আর ব্যাঙ্গালোর থেকে আগের বছর তো তারা মোটামুটি সার্টিফিকেট দিয়েছে যে আমার মতো তারা লুচিটা কখনো সে ওরকম পারে। লুচি খায়নি। হঠাৎ দেখি আমাদের কালী পুজো তো বহু পুরনো, বিদেশ থেকে দেশের অনেক চ্যানেল কভার করতে আসে হ্যাঁ। প্রত্যেক বছর। হঠাৎ দেখি ফ্রান্স থেকে এসেছে কথা বলছে, তো আমরা ইনভাইট করলাম, লাঞ্চে ইনভাইট করলাম ওদেরকে। সেদিন কালী পুজোর দিন ওর তো বাড়িতে তো নিরামিষ লুচি, হ্যাঁ। যে যখন লুচি দেওয়া হয়েছে তারা ওরকম লুচি দেখেনি, বলছে এরকম হয়, এত স্মুথ ওরা বলছে। এই আমরা যাবো একবার। অবশ্যই, একদম। মানে যেদিন অবশ্যই। আমি অন ক্যামেরা বলছি, যেদিন আপনারা ফ্রি থাকবেন, কোনো মানে এ নয় যে হ্যাঁ আমি না ওই দিন আসছি, আমার এই দিন একদম না, হ্যালো যেদিন ইচ্ছা। আমি আসছি, ব্যাস এইটুকু। না কালী পুজোটা একদম একদম কালী পুজো অবশ্যই কথা, একদম আগে থাকতে আমি একটা মানে এত বহুল প্রচলিত একটা মানে পুজো, যেটার নাম অনেকে জানে, যেটা একদম, দেশ থেকে একদম। মানুষ একদম। সাংবাদিকরা এসেছেন, সেখানে আমরা কেন যাবো? অবশ্যই অবশ্যই। আর ওখানে আমি এখনই বলে রাখছি, ওখানে খাওয়া দাওয়া থাকার কোনো অসুবিধা হবে না। সেটা ওটা আরেকটা কোনো জিনিস ব্যাপার হচ্ছে করে না। না, পদিনকে দেখার যেটা কত লোক, 2500 লোক যে আসছে, গোটা গ্রাম তারা আগুনের খেলা আগেকার দিনে যেমন হতো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেরকম ব্যাম পার্টি আসছে লাইন দিয়ে, সেরকম ঠাকিরা আবার খেলছে লাইন দিয়ে, এখন যে একটা ঐতিহ্য, লাগবে, হ্যাঁ। সেগুলো ক্যামেরায় ধরতে গেলে থাকতে হবে, আমাদের সাথে এ করতে না হবে। সেটা তো খুব থাকবো, সুন্দর সেটা সময় কাটে। যথেষ্ট থাকার, কিন্তু ওই মানে যে Enjoyment. আমাদের মানে বলছি না যে স্পেশাল কিছু হ্যাঁ। করো, ইয়ে করো, সেটা নয়। আর এটাকে ধরেই তোমাদের পথ চলাটা আরো এগিয়ে যাবে, একদম, সেটার একদম। ইচ্ছা যে আরো এগিয়ে যাই আমরা এটা নিয়ে, এই মানুষের সাথে থেকে এরকম ভাবে বই বের করি। এবার কিছু ব্যক্তিগত ব্যক্তিগত, প্রশ্ন হ্যাঁ। করি, মানে যেটা তোমরা তো কেউ ম্যারিড নও, না তো সেটার ইচ্ছা মানে কিরকম? যেমন প্রতীক প্রতীকটা তো বিয়ে করে ফেলছে, মানে বিশাল হ্যাঁ, ব্যাপার। এই যে- আমি যাব এই ডিসেম্বরেতে হাততালি দিতে, অন ক্যামেরা বললাম, এবার প্রতীকটা দেখবে, সেটা বুঝবে। পুরো তো একটা এবার সত্যি যেতে হবে। আর এটা একটা সত্যি কথা, মানে এজ বাড়ার সাথে সাথে মানে পাশে এতে একটাই কমন কোশ্চেন, বিয়েটা কবে করছো? না, আমি এটা কেন, এটা করতে হয় বলে করা, এটা একদম, নিশ্চয়ই। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, যতই আমরা বলি আমাদের পাশে অনেক মানুষজন আছে, আমরা অনেক মানুষজন
টাইমে যখন আমাদের শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে যাবে, তখন আমাদের সাথের একটা লোক আছে। আমি এর উত্তরটা আমি আলাদা করে দেবো। ও একটা ওর মতো দিল, আমি ওর মতো দেবো। সাথের একটা লোক চাই মানে কি বলতো, যে মানে তার সাথে আমার শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক বলে নয়, মানে একটা টাইমের পর থেকে সেই সম্পর্কটার বন্ধুর মতো হয়ে যায়। তো সে এইটা আমি চাই যে কেন এটা নিয়ে এসো, এই যে এসো একটু এখানে বসে চা খাই। আর প্রসঙ্গে একটা কথা বলতে পারি যে মানে যেদিন মানে পাবো, মানে আমার মনের মতো যে হবে, মানে যার সাথে আমি একটা সেই কানেক্টেড হবে, মানে মনের মতো বলতে পারি, মনের মতো কি মানে আমি পাশে বসলে সে যাতে আমার মানে আমি রেগে আছি বা আমি কি আছি আমার সেটা বুঝতে পারবে, যে আমি মুখ দেখেই একদম মন খারাপ কি না। বেসিক্যালি আমি বলবো আমার মা বাবাকেই বলবো, আমাদের এই সামনের এই 25 তারিখে হবে মা বাবার অ্যানিভার্সারি, 38 বছর পূর্ণ হচ্ছে। তো সেখানে এই যে এতদিন ধরে থাকা, মানে এখনকার জেনারেশনে তো পসিবল না, একটা হচ্ছে না আমি তোমার সাথে থাকবো না, ঠিক আছে, হ্যাঁ 40 বছর, তাহলে এই যে থাকাটা মানে এগুলো তো সত্যি ইন্সপায়ারিং, যে এই জিনিসগুলো এই প্রজন্ম। সেখানেতে আমরা চাইবো সত্যি যে মানে অনেক কিছু হবে জীবনে, তো অনেক আপ অ্যান্ড ডাউন থাকবে, অনেক কিছু হবে, কিন্তু আরেকটা যাতে ছেড়ে না এরকম মানুষের ভাই অবশ্যই। আমি 14 বছরে বিয়ে হয়েছে, আমার 40 বছর বিয়ে হয়েছে, তো একদম একসাথে। এবং এখন উনি মানে এই রাত সাথে কাজ করতে পারে না, কাজ অনেক পাই কিন্তু রাত, কিন্তু এই যে মানসিক বন্ধনটা এটাই হচ্ছে, এটা হচ্ছে সবসময় মনে রেখো, মানে এটা আমি দিদি হিসেবে, বড় দিদি হিসেবে তোমাদেরকে বলছি, এটা সবসময় মনে রাখবে যে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ধন তৈরি হয় যখন মনের মিলটা হয়, মনটা যখন একরকম। না এটা তুমি তোমার মাকে তোমার বাবার নামে বলবে বা তোমার বাবাকে তোমার মায়ের কথা বলবে, উনি শুনবেন, হয়তো কিছু বললেন, কিন্তু তার ভাবনাটা আসলো যে আমার ছেলে তার মাকে বা তার বাবার সম্বন্ধে একটা ভাববে, তার কিন্তু কোথাও, আমি সকলকে বলি এই চিন্তাধারাটা যেন কারোর মধ্যে না আসে। অ্যাটলিস্ট একজন বয়স্ক মানে মা বাবা হোক, ঠাকুমা দাদু হোক, যেই হোক, তারা যেন চিরদিন অমনই থাকে, এটা যেন আমরা মন থেকে চাই। একদম। এইবার বলো তোমার কথাটা, তুমি যেটা বলতে চাচ্ছিলে। অবশ্যই মনের মতো মিল হলে, মনের মিল হতেই হবে, মনের মিলটা হওয়াটা দরকার। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা হয় কি, আমার মনে হয় জীবনে ভালো থাকতে গেলে কাউকে সঙ্গে নেওয়ার দরকার। কেন? এইটা হচ্ছে না, এর একটা ব্যাপার আছে, আমি এক একটা রিয়েলাইজেশন, আমি সম্পূর্ণ ব্যাপার, আমি ইভেন তার সাথে মেশে কী করে, কতগুলো গার্লফ্রেন্ড ছিল না ছিল, আছে না আছে, আমি সব খবর রাখি। কিন্তু এবার ঘটনা হচ্ছে আমারও ছিল, তো এবারে আমার 3 দিন আমি টাইফয়েডে আমি হসপিটালে ভর্তি ছিলাম। তো তখন 3 দিন দেখলাম আমার সাথে একটা বই আছে, আমাকে দেখছে ডাক্তারে, মেডিক্লেম সাপোর্ট দিচ্ছে, যেটা লাইফ সেভারের কাজ করছে। আর এখানে যাদেরকে আত্মীয় বলি, বন্ধুবান্ধব বলি, তারা হয়তো এক ঝলক দেখে, মুখ দেখে বা কাউকে ফোন করে নিয়ে আছে তো এখনও, মানে আছে তো করে তারা চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। তখন দেখলাম আমি ওই 3 দিনে প্রত্যেকের, ওখানে যারা যারা ছিল, প্রত্যেক নার্স থেকে আয়া যারা ছিলেন, ডাক্তার, জুনিয়র ডাক্তার, প্রত্যেকের জীবনে গল্প জানতে আরম্ভ। আমি গল্প করতে ভালোবাসি, জানতে পারি যে কাউকে হয়তো কেউ মানে কাজটা করে বলে ডিভোর্স দিয়ে দিয়েছে, কেউ থাকছে, কারোর আবার ব্যাপার হয়েছে কি মেয়ে বলে জন্মেছে বলে তাকে বলেছে কি ব্যাপার, অন্য জায়গায় বিয়ে দিলে তো বিয়ে দিয়ে দেওয়া বেঁচে দিচ্ছিল, সেখান থেকে পালিয়ে নার্স হয়েছে, হয়ে হসপিটালে ডিউটি করে, তাদের খাওয়া দাওয়া ঠিক থাকে না, তারা ডিউটি করে ওখানে থাকে, চলে যায়। আবার কাউকে দেখছি খুব টেনশানে আছে, বলছে আনন্দে আছে, হসপিটালে যতক্ষণ আছে, বাড়ি গেলেই মানসিক অবস্থা। তো এইখানে দেখার পর 3 দিন আমি দেখলাম, বুঝলাম, একটা ডিসিশান নিয়েছি, যদি কখনো মনের মতো কাউকে পাই যে সত্যিকারে বুঝবে, মানে একটা যে যার সাথে বলতে হবে না, মন থেকে ফিল হবে, তখন অবশ্যই আমি বিয়ের ব্যাপারটা ভেবে দেখি, কিন্তু তাতে আন্তরিকতা থাকবে, মানে মনের মিল থাকবে। বিশ্বাস করো না, না অবশ্যই আমি যদি তাকে যদি ভালো রাখতেই চাই, আমি লিভ ইন করবো কেন, লিভ করবো, তাকে সেই সম্মানটা দেবো, যদি তাকে সম্মান না দিতে পারি সেই জায়গাটাই যাবো, এইটা আমার ছিল।
তো এবার আর দেখা যাক কি হয়। এইবার তোমাদের মানে এটা নিয়েই তো চলার ইচ্ছা, সে তো বারবার বলছে এবার ভবিষ্যতে সেরকম মেয়ে পেলে বিয়েও করবে, এটাও জীবনের মানে অর্ধেকটা স্টেজ হয়ে গেল। এবার তারপরের জায়গাটা তখনকার জায়গাটা নিয়ে তোমরা কি বলছো? মানে আগে আপকামিং আগে আমি একটু বলে দিই, হ্যাঁ, তারপর একদম। আমি তো একা থাকবো, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, দেশ বিদেশ ঘুরবো, নানান জায়গা দেখার আছে, অনেক বন্ধু বান্ধব দেখবো, ঘুরবো, আনন্দ করবো, এনজয় করবো, করতে করতে হয়তো একদিন হয়তো ফোনটা বাঁচবে, সেই তোলার জায়গাটা কেউ থাকবে, তখন জানতে পারবেন না এই এতদিনের জ্বালানোর লক্ষ্য হয়তো শেষ হয়েছে। এটা ভালো ব্যাপার। আরে আমার চিন্তা এটা, মানে তার আগে যতদিন আছি আমি মন খুলে আনন্দ করবো, নিজের মতো করে বাঁচবো, এমন কাউকে জীবনে আনবো না যে মানসিক যন্ত্রণা দেবে, অথচ বা রোজের তুমিও বোঝাবে হ্যাঁ, হ্যাঁ। সে এরকম কেন বেঁচে আছি, এরকম একটা যন্ত্রণা দেবে, সেও নেবে একটা অশান্তি চলবে, ঝামেলা চলবে, এরকম আমি জীবনেই চাই। তার চেয়ে স্বাধীন ফ্রিডম। আমি ওকে এটাও বলে রেখেছি, আমাদের ডিভাইডেশন ওর ধরো বিয়ে হয়ে গেল, ওর বউ খুব অশান্তি আরো এবারে ব্যাপার হচ্ছে সাপোজ করলো এমন জায়গায় থাকবে আশ্রমের মতো, ওইখানের পর থেকে ওখানে পা দেওয়া যাবে, পা দিতে গেলে ভালো ব্যবহার নিয়ে ঢুকতে হবে একদম, মানে এরকম ব্যাপার, মানে মনের শান্তির জায়গাটা কেউ ঢুকতে পারবে না। এইটা তো গেল। এবার তোমাদের এছাড়া আর কি হবি আছে? এছাড়া বলতে আমি তো প্রেসের জার্নালিস্ট, তো আমার খয় খবর একটা নিজস্ব চ্যানেল, হ্যাঁ, তো সেখানেতে যে রুরাল জায়গা যেগুলো মানে গ্রামীণ এলাকা। আমাদের প্রত্যেক গ্রামীণ এলাকার যে ছোটোখাটো সমস্যা বা তাদের যে একটা মানে যেগুলো খবরগুলো উঠে আসে না, সেই জায়গাগুলো আমরা গিয়ে কভার করি, যেখানেতে মানে মানুষের অনেক ইতিবাচক অনেক সাপোর্ট রকম। পাই, যেখানেতে মানুষ দেখছি তাদের হয়তো অনেক কিছু মানে রিসেন্ট এসেছিল, কিছুদিন আগে এইচএস পরীক্ষা গেছিলো, এইচএস পরীক্ষায় তারা ভালো নাম্বার পেয়েছে, নাম্বার পাওয়ার পর মানে একজন আমার কাছে ফোন করেছে যে খয় খবর থেকে বলছেন, আমি বলছি হ্যাঁ বলছি বলুন, বলছে আমি এরম একজন, আমি নামটা বলছি না, তো বললেন যে আমার ছেলে ভালো নাম্বার পেয়েছে, তো আমাকে রীতিমতো হোয়াটসঅ্যাপেতে পাঠালো, তার স্কোর তার রেজাল্ট সব পাঠালো, বলছে আমি বলছি হ্যাঁ আমি কীভাবে হেল্প করতে পারি বলুন, বলছে যে আমার না পড়ানোর পয়সা নেই, যে এই যে কলেজে পড়াবো সেই পড়ানোর পয়সা নেই, আপনারা কি একটু কিছুভাবে সাহায্য করতে পারবেন? যেখানে সেগুলো সত্যি একটা মানবিক আবেদন, সেখানে আমরা রীতিমতো একটা বিজ্ঞাপন দিয়েছিলাম মানে নিজেদের থেকেই, সেখানে তার সাথে সাথে বিভিন্ন চ্যানেল অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেহেতু আমরা ফোন করে তাদের বলেছিলাম, তো তারা কি করে সেই জায়গাটা তাদেরকে ক্লিয়ার করে দেয়। তো এখন ছেলেটা ভালো এতে পড়ছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, দুদিন পর ইচ্ছা আছে পলিটেকনিক নিয়ে পড়ছে, তো একটা কারো যদি জীবনের একটা যদি মানে কিছু করতে পারলাম, তো এটা তো একটা বড় প্রাপ্তি, এটা একটা আমার সাইডে আর কি আমরা করে থাকি। তার প্লাস মানে এইগুলো তোমাদের হবির মধ্যে পড়ে, তার মানে মানুষের সেবা করা, সমাজের সেবা করা, এগুলো একটা মানে এগুলোই তোমাদের hobby। একদম, তার সাথে মন খারাপ হলে বা মন একদম যদি মানে খুব ডাউন থাকে, তো তখন আমরা কি করি, আমি বিশেষ করে তো আমি একটু আঁকি করি, তো সেখানে আমি অ্যাবস্ট্রাক্ট আঁকি, আঁকাটাও হ্যাঁ, একটা। তো সেখানে আঁকাতে নিজেকে ক্যানভাসের পর ক্যানভাস আঁকছি, কিংবা ডিজিটাল আর্ট, এখন তো ডিজিটাল এখন একটা হ্যাঁ। অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, তো এই ডিজিটাল আর্টগুলো দিয়ে যেখানে মানে রং তুলি ধরে নিচ্ছি, যেখানে মানে জীবনের দুঃখটাকে কালারে মিশিয়ে দিচ্ছি, তো এইটা দিয়েও আর কি, তারপরে তো গান আছে, আমি গানও করি, তো এইভাবেই আমরা মানে নিজেদের মতো। আর খুবই যদি মানে আর মনে হয় যে না একদম খুব খারাপ লাগছে, তখন আমি যেটা করি সেটা প্রত্যেককে বলবো করতে, খুব যদি লাইফে আপ অ্যান্ড ডাউনস আসে, যদি মনে হয় যে পারছি না, এরকম অনেক সময় আসে, এই সময় আমি বলবো পরিবারের সাথে একটু বসুন, 5-10 মিনিট তাদের সাথে ফোন রেখে দিয়ে কথা বলুন, Touch করুন। ফ্রিলি টাচ করুন, তাদের মধ্যে যে একটা ভাইব পাবেন না ব্যক্তিগতভাবে, আপনজনের যে ভাইবটা, যেটা কোটি কোটি টাকা দিয়েও কোথাও পাওয়া যাবে না, সেটা একটা আবার আপনাকে চলার জন্য আবার অনুপ্রেরণা দেবে, তো এটাই বলার ছিল। আর এবার আসি তোমাদের খাওয়া দাওয়াতে, একটু তোমরা ভেজ না নন ভেজ পছন্দ করো? নন শাক্ত, যেহেতু বংশ পরম্পরায় শাক্ত, একদম আমার সব রকমই ভালো লাগে, হ্যাঁ ভালো রান্না হতে হবে। হ্যাঁ, রান্নাটা ভালো, তবে এটা হচ্ছে একটা ফ্যাক্ট। মাংস বিরিয়ানি, এটা তো মানে সেই একদম বিরিয়ানি আর কষা,
বাবা, আর যদি সেটা আমি নিজে করি আরও ভালো লাগে। হ্যাঁ, এর মাঝখানে যে একটা ফিউচার ড্রিম নিয়ে কথা হচ্ছিল, আমার একটা পরবর্তী একটা ফিউচার ড্রিম আছে, যেটা অলরেডি আমি কাজ করছি। তো প্রত্যেক দিন একটু দেখে নেয়, প্রত্যেক দিন সকাল হলেই প্রায় 100 থেকে 150 পায়রা, রাস্তার পায়রা কে আমি করেছি, পুষেছি। তারা আসে, প্রত্যেক দিন আসে। তো নিয়ম করে তারা খাবার খেতে আসে, মানে আসে। এখানে একটা গল্প হয়েছিল কি, একটা ছোট পায়রাকে, মানে আমি যাচ্ছিলাম ডাক্তারখানায়, সে কী করে, সে রাস্তার ধারে পড়েছিল, টানাটা তার ভেঙে। তো তাকে আমি বাড়িতে নিয়ে আসি, এসে ট্রিটমেন্ট করি। 4 দিন ধরে আমরা মিলে সুস্থ করে 4 দিনের মাথায় আমরা তাকে উড়িয়ে দিই। তার পরের দিন থেকেই একদিন যেতে না যেতে সে দুজনকে নিয়ে এলো। তার 3-4 দিনের ভেতর 5-6 জন এখানে খাবার পাওয়া যায়। এরা খুব ভালোবাসে। এই করতে করতে এখন 3 বেলা, সকালবেলাতে, বেলার দিকে আর বিকালের আগে, যখন সন্ধ্যা নামার আগে, 3 টাইমে আসে প্রায় 150-র মতো পায়রা, 100 থেকে 150 পায়রা রাস্তায়, সব রাস্তায় কাছে কাছে থাকে। তো ওরা আসে, বেশ পশু পাখি নিয়ে থাকা, বেশ কিছু রাস্তার কুকুর। তো আমার ইচ্ছা আছে পরবর্তী সময় এদের জন্য একটা আলাদা একটা বলেন একটা হোমেজ, যেখানে আশ্রয়, একটা রোজের অন্তত তারা কিছু খেতে পাবে, তারা কিছু ট্রিটমেন্ট পাবে। একটা পরবর্তী সময় আমি একটা করব, এটা আমার ইচ্ছা আছে। খুব ভালো ইচ্ছা এবং মানে ভালো লাগলো এগুলো শুনে বলে। এবার আমি কিছু প্রশ্ন করবো, দুজনেই হ্যাঁ বা নাতে। উত্তম কুমার না সৌমিত্র? উত্তম। তোমার? সৌমিত্র চট্টোপাধ্যায়। আচ্ছা, কেনটা করছি না, কারণ বলেছি বিয়ে। আর ঋত্বিক ঘটক না সত্যজিৎ? সত্যজিৎ। ঋত্বিক ঘটক। আচ্ছা, মেঘে ঢাকা তারার সুপ্রিয়া না ওই এই পদ্মদিনা শেষ হয় ওই গানের মানে সিনেমাটা, কাকে? মেঘে ঢাকা। তোমার? এক্ষেত্রে আমার ওর সাথে একই। মেঘে ঢাকা তারার সুপ্রিয়া, দাদা আমি বাঁচতে চাই। হ্যাঁ, তো একটা হয় না, একটা টাইম আসে কেউ নতুনত্ব জিনিসকে ভাঙে। সত্যজিৎ রায় অনেক অনুভূতিশীল, অনেক ওপরে। ওনাকে নিয়ে মানে কিছু বলার যোগ্যতা আমার নেই, শেয়ার করা, তুলনা করাই উচিত। কিন্তু সেই সময় যে দাঁড়িয়ে যার অভাব প্রচণ্ড, সেখানে সমাজের বিরুদ্ধে গিয়ে নতুন একটা দিক দেখানোর সাহস সবার মধ্যে ছিল, সেটা ছিল ঋত্বিক ঘটক। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়, মানে কবিতা আমি বলছি যে সুনীল গঙ্গোপাধ্যায় না সত্যি সুনীল, তাই ক্ষেত্রে আমি সুনীল গঙ্গোপাধ্যায়। আর রবীন্দ্রনাথ না নজরুল? আমি রবীন্দ্রনাথ ঠাকুরই বলবো। কারণ আছে এখানে, একটা কারণ বলি। কারণ হচ্ছে আমি রবীন্দ্রভারতী স্টুডেন্ট। তাহলে তো মানে গুরুদেবের মানে সেখানে সব, আর ওনার পরিধি যেটা মানে সুখে হোক দুঃখে হোক যে কোনো জায়গায় ওনার যে একটা সহজাগত যে বিচরণটা না, কম দেখা যায়। ওই রকম বংশের জন্য ওইখানে আসা। তোমার? অবশ্যই রবি ঠাকুর উনি আছেন, উনি থাকবেন। এর বাইরে কবি নজরুলের জন্য কি বলবো, আমার ভাষা নেই। ওনার একটা আলাদা ইমেজ। আর মানে ছোট গল্প না উপন্যাস? অবশ্যই কিছু কিছু উপন্যাস, যেমন মহাস্তবীর চাতক, প্রেমাঙ্কুর রাতত্তি, এই টাইপের অনেক রয়েছে পরপর। সেগুলো কী হয়, আমাদের জীবনের কিছু জিনিস মানে আমাদের বয়স বাড়তে থাকে, কিন্তু কোথাও না কোথাও আমরা যখন একাকিত্ব ফিল করি, কোথাও ডিসিশন নিতে পারছি না, কিছু স্মৃতি কিন্তু উপন্যাস থেকে আসে। আর রামায়ণ না মহাভারত, এপিক, কোনটাকে বেশি বাস্তব মনে হয়? অবশ্যই দুটোরই মাহাত্ম্য অনেক। না, দুটো দুরকম জানি। হ্যাঁ, বাস্তবসম্মত কোনটা, মানে এখনকার সময়, মানে ওই টাইমে বসে কেন এটা মহাকাব্য? এটা তো ইতিহাস নয়, সত্যি ঘটনা নয়, এটা মহাকাব্য এই কারণে যে তখন তারা কত দূরদর্শী ছিলেন ওই কাব্যকাররা, যে এখন কি হবে সেটা দেখে ওনারা দেখে গেছে। তো সেটা কোনটা মনে হয়? হ্যাঁ, এটা একটা কন্ট্রোভার্সি কোশ্চেন, কিন্তু তাও আমি বলবো, একটু অন্যভাবে বলবো। আমি যখন জীবনে কোনো ডিসিশান নিতে যখন আমার হাত কাঁপে বা ভয় লাগে, কোথাও কিছু আমি দিক দেখতে পাই না, মহাভারত আমাকে
গাইড করে। একদম মহাভারতে এখনকার সবই আছে। আর আমার একটা জিনিস মনে হয়, সেটা আমি জানি না দর্শক কীভাবে নেবেন, রামায়ণ থেকে রাজনীতির, হ্যাঁ রামের থেকে বড় রাজনীতিবিদ আমার মনে হয় কেউ নেই। না। যেমন কৃষ্ণ সবচেয়ে সেরা মাস্তান, মানে পৃথিবীর সেরা মাস্তান আমার কাছে কৃষ্ণ, আর তেমনি রাজনীতিবিদ হিসেবে সেরা রাজনীতিবিদরা একদম একদম তাই। মানে আমি জানি না সেটা তোমাদের সাথে হ্যাঁ, একদম সেই সময় দাঁড়িয়ে যে একটা অন্য দেশেতে গিয়ে মানে একটা, আবার সব থেকে বড় কথা তার কিছুই নেই, সে যে একটা বাহিনী তৈরি করে নিয়ে যে যাওয়া, এই যে জিনিসটা তার মধ্যে লিডারশিপ ছিল, এটাই তো একটা বড় রাজনীতির প্রমাণ। আর সবচেয়ে বড় কথা, আমি মানে যে সিংহাসনে বসার জন্য সীতাকে বনবাসে পাঠাবে, এটাও তো মানে সিংহাসন আমি ছাড়ব না। মানে এখনকার রাজনীতিকরা তো তাই। তো এখনকার রাজনীতির সাথে তোমার মানে মনে হয় না কি কোথাও একটা মানে খুব সাযুজ্য আছে, মিল আছে সেরকম? একদম আমার ছোট থেকে একটাই কথা, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তো এখানেতে মানে রাবণ কিন্তু রাজনীতি কিছু করে। এবার এটা হচ্ছে কলিযুগ, এখানে সেখানেতে কে রাজনীতি করছে এইটা হচ্ছে বড় একটা প্রশ্ন মানুষের কাছে। আর আমরা লাস্টে চলে এসেছি, যে তোমাদের সবই জানলাম, এবার শুধু একটা প্রশ্নই করব, সেটা হলো এই যে অভয়াকাণ্ড তিলোত্তমার ব্যাপারটা, এটাকে তোমরা কিভাবে নিচ্ছ? রাজনীতিগতভাবে না সমাজের একটা প্রেক্ষাপটের অবচেতন মধ্যে, কোনটা? এটা আমি বলবো একটা সামাজিক ব্যাধি। এর যে ব্যাধি, এই ঘটনায় একটা নয়, অনেক হয়ে গেছে, এর এরকম মধ্যে হচ্ছে, অনেকটা স্টিল নাও হচ্ছে। কেউ কেউ ক্যামেরার সামনে আসার সুযোগ পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। তো এই ব্যাধিকে যদি মুছতেই হয়, সমাজ থেকে দূর করতেই হয়, তাহলে আমাদের শিক্ষায় যোগ দিতে হবে। একদম। এই টিকটক সমাজের বাইরে বেরিয়ে আসতে হবে। আবার মানে কি বলবো, সাহিত্যকে আবার জানতে হবে, জীবনে নিয়ে আসতে হবে। না এই আর- প্রসঙ্গে আমি একটা কথা মানে বলবো, সেটা যে বলবি, শিক্ষার আমি যে একটা কথাটা ছোট্ট কথা বলে দিই। হ্যাঁ একটা ছোট্ট কথা, সেখানে যে প্রত্যেকে এক্ষেত্রে না, যে এখনকার আমরা বলে দিচ্ছি যে ইয়ং জেনারেশন টিকটক মুখে, এর জন্য দায়ী কিন্তু বাবা মা। একদম। আজকে যদি তারা যদি ঠিক জায়গায় সঠিক সময় যদি হালটা না ধরে, তাহলে তো সে তো সেইভাবেই এগোবে। তাদের কিসের ব্যস্ততা? আজকে তারা কি সেই জায়গাটা দেখতে পাচ্ছে না? সেই শরৎচন্দ্র, সেই বিবেকানন্দ, সেই বঙ্কিমচন্দ্র, সেই বিদ্যাসাগর, একদম। তারা আজকে সারদা মা, বা আমি এর কথাই বলছি, বিবেকানন্দের কথাই বলছি। আজকে বিবেকানন্দ কিন্তু এমনি বিবেকানন্দ হয় না, না তার বাবা মা সেরকম ছিলেন। না, তাদের বিশ্বনাথ- পরিবেশটাও তখন, একদম। পরিবেশটা তো বাবা মা থেকে ফার্স্ট শুরু করে। না এই প্রসঙ্গে আমি এক্ষেত্রে এটাই বলতে এখন চাই। এই সময়টা এসেছে যে বাবা মাদেরও কিন্তু সেই জায়গাটা করে ভবিষ্যৎটা দেখে নিয়ে শিখতে হবে, যে কি হচ্ছে, আমরা কতদিন আর ঘুমবো। তাদেরও আজকে শিখতে হবে, শিখতে হবে, জানতে হবে, আর তাদেরকে তবেই তারা যদি গাইড দিতে পারে, সামাজিক ব্যাধি তবেই মুক্ত হবে। একদম। আর একটা জিনিস যেটা বলার সব থেকে মানে ভাইটাল, সেটা হচ্ছে এখনকার বেশিরভাগ আমি দেখছি সামাজিক ক্ষেত্রে ন্যাকা প্রজন্ম এসে যাচ্ছে, ন্যাকামি। মানে আমি শরৎচন্দ্র জানি মানে আমি শরৎচন্দ্রের মতো করে আমি চলছি, রবীন্দ্রনাথ জানি মানে আমি রবীন্দ্রনাথের বাইরে আর যেতে পারছি না। আমি সেক্সুয়ালিটি জানি না, আমি সেক্সুয়ালিটি জানলেও আড়ালে দেখছি। আমি যেখানে ব্লু ফিল্ম মানে কি আছে, এইটা আছে এইরকম ব্যাপার, আমি সেটা লুকিয়ে লুকিয়ে দেখছি। কিন্তু আমি সেইটাকে মানে স্কুলেতে সেখানে যে এইখানে যে এইটা একটা এই জিনিসটা একটা হিউম্যান বডির একটা স্ট্রাকচার, সেইগুলো আমরা দেখছি না। সেখানে কি না আমাদের মেয়েরা দেখবে, বাবা আমাদের ছেলেরা বিগড়ে যাবে। আরে কোথায় খারাপ হবে? আমাদের প্রাচীন ঋগ্বৈদিক যুগে কামাশাস্ত্র ছিল, যার জন্য শেখানো হতো, অবশ্যই শেখানো। আমাদের ব্রিটিশরা এখানে এলো, আসার পর তারা কি করলো, এই কালচারগুলোকে নিয়ে নিল, আর যাতে এমন করে দিল যে এখানকার মানুষ মূর্খ, সেটাকে প্রতিষ্ঠিত করে দিল, সেইটাকে নিয়ে চলছে। যার ফলে এখন সেরকম তৈরি হয়ে যাচ্ছে, মানুষ প্রতিবাদ করতে ভুলে গেছে। মানুষ সমস্ত দিক দিয়ে দৃষ্টিকোণ থেকে মানুষ ভাবছে আমার ঘর তো সুরক্ষিত আছে, আমার অন্য কাউকে দেখার দরকার নেই, স্বার্থপরতা। কিন্তু এই জিনিসটাই সব থেকে খারাপ জিনিস। কারণ আগুন যখন লাগে, চন্দন কাঠ মানে বাইরের শুধু না, চন্দন কাঠও পুড়ে যায়। তো সেই জায়গাটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে। আর একটা লাস্ট কোয়েশ্চেন, যে তোমাদের কি মনে হয় রাজনীতি করতে আসলে যারা রাজনীতিবিদ, যারা লিডার, তাদের একটা শিক্ষার প্রয়োজন আছে মিনিমাম?
অবশ্যই রাজনীতি সম্পর্কে অবশ্যই রাজনীতি দু ধরনের হয়। এক হচ্ছে আমি আমার আখের গোছাবো রাজনীতি, আর দুই হচ্ছে জনগণের জন্য করব, সেইটা হচ্ছে রাজনীতি। হ্যাঁ আখের গোছাবো রাজনীতিতে আমার শিক্ষার দরকার নেই, আমার সেখানে সাপোর্ট দরকার, পয়সার সাপোর্ট দরকার, প্লাস হচ্ছে আর যে ওই একটু ভালো মানে মুখটা সেই পলিশ করে নিলাম, হ্যাঁ একটা সুন্দর আমি চলে যাব। কিন্তু যদি জনগণের মধ্যে পৌঁছতে হয়, আজকে এপিজে আব্দুল কালাম, আমি কথার কথা বলছি, তিনি মানে মানুষের কাছে এত ভালোবাসা কি করে পেলেন? কারণ তার মধ্যে যেটা কি ছিল, তার মধ্যে শিক্ষা বলতে কি শুধুমাত্র জ্ঞান মানে ডিগ্রি শুধু নয়, তার কাছে যেটা হচ্ছে মূল্যবোধ ছিল, এই মূল্যবোধটা দরকার। মূল্যবোধটা দরকার। অবশ্যই রাজনীতি করতে গেলে এই মানবিক মূল্যবোধটা দরকার, যেখানে এই এত তো প্রত্যেক বছর পলিটিক্যাল বারবার পাস আউট হচ্ছে, এতজন হচ্ছে, তার মধ্যে এই যে জিনিসটাকে কোথাও দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এটাই মানে আমাদের আমাদের রাজ্য তথা দেশ তার সমস্যাই রাজনীতিবিদদের এই যে অশিক্ষা, এটার জন্য আমরা জনগণ প্রত্যেকে ভুগছি, ভালো খারাপ প্রত্যেকেই সমানভাবে একদম। তবে এর মধ্যেও কি ভালো নেই? অবশ্যই ভালো আছে আছে। বলেই ঠিক আছে। একদম, এই ভালো মানুষরা আছে বলেই এখনো পর্যন্ত আমরা আছি। তা না হলে থাকবো। সত্যি। হ্যাঁ। তাহলে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং আপনাদের সাথে পরিচয় করাতে পেরেও আমার খুব ভালো লাগলো যে আছে, এখনও ভালো মানুষ আছেন, তাই পৃথিবীটাও আছে। ঠিক আছে, আজকের মতন যাচ্ছি, আমরা বিদায় নিচ্ছি এবং যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন।